টোপ দিয়ে রক্ত চোষা, রক্তের রপ্তানি চক্র কিভাবে কাজ করছে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি। সমাজের চোখে সেবার ঠুলি পরিয়ে কিছু বেসরকারি ব্লাড ব্যাংক রক্তের ব্যবসা করছে। তথ্য বলে গোটা দেশের মধ্যে আমাদের বাংলায় রক্তদানের হার সব থেকে বেশি। ৭-এর দশক থেকে রক্তদান শিবির আয়োজন করছেন দীপঙ্কর মিত্র। রক্তের কারবার ও বেসরকারি ব্লাড ব্যাংকের ব্যবসা নিয়ে বিস্ফোরক অভিযোগ তাঁর। গত কয়েক বছর ধরে, বিশেষ করে লকডাউনের পরে, এই বিভিন্ন সংগঠকদের তারা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ রক্ত তারা সংগ্রহ করছে। যারা মিডিলম্যান হিসেবে 50 টাকা থেকে 100 টাকা করে পাচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে, আমাদের কাছে প্রলোভন এসছে। প্রলোভন হচ্ছে পার ডোনার 100 টাকা করে দেবো, পার ডোনার 70 টাকা করে দেবো, তার বিনিময়ে আমরা রক্তদান শিবিরগুলো জোগাড় করে তাদের হাতে দেবো। এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করলে যেটা 100 টাকা এই মুহূর্তে বেড়ে 100 টাকা হয়েছে, সেখানে প্রাইভেট ব্লাড ব্যাংক 300 টাকা, 400 টাকা, গ্রাম বাংলাতে 700 টাকা পর্যন্ত দিচ্ছে। তা আমাদের তখনই সন্দেহ হতো যে এই টাকাটা আসছে কোত্থেকে। তারা এক্সেস ব্লাড কালেকশন করছে, যে ব্লাডটা তারা বিক্রি করতে পারবে না, যে ব্লাডটা তাদের কাছ থেকে নেওয়ার লোক নেই, তাহলে তারা এই এক্সেস ব্লাডটা অন্য স্টেটে বিভিন্ন ব্লাড ব্যাংকের মধ্যে গোপনে লেনদেন করেছে। প্রাইভেট টু প্রাইভেট কত টাকায় বিক্রি হয় এক একটা ইউনিট ব্লাড 3-4 হাজার টাকা দিয়ে তারা বিক্রি করেছে। ভিন রাজ্যে বিক্রির জন্য বাড়তি অর্থ চাই, তাই প্রচুর টাকার টোপ। কেউ কি কিছুই জানতেন না? দীপঙ্কর মিত্রের অভিযোগ, স্বাস্থ্য ভবনের এক শ্রেণীর কর্মীও যুক্ত এই চক্রে। একটা অভিযোগ আসছে যে আমরা নাকি চুপ করেছিলাম। আমরা কিন্তু চুপ করে থাকিনি, আমরা বিভিন্ন সময় বলেছি। বলতে বলতে ফেড আপ হয়ে গেছি। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা অনেকে অধ্যাপক মানুষ, ডাক্তার মানুষ। তারা বলেছে, রিকোয়েস্ট করেছে, তাদেরকে অপমানসূচক ব্যবহার করে, তাদের সঙ্গে ইলবিহেভ করে, মোবাইল ব্লক করে রেখে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ওই স্বাস্থ্য দপ্তরেরই কিছু আধিকারিক, অবশ্যই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকটা তারা জানতো না নাকি? গভর্নমেন্টের সার্ভিসে একটা আছে, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যে সমস্ত ডাক্তারবাবুরা নেন না, তারা এরকম অনেকে 2-4টে প্রাইভেট ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। তারা জানো না আর কিছু করেন না, কিন্তু সেখান থেকে তারা নিয়মিত একটা ভাতা বলুন, মাইনে বলুন পান। স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজের অভিজ্ঞতা সবটাই জানিয়েছেন রক্তদান শিবিরের উদ্যোক্তা দীপঙ্কর। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা এই বেআইনি ব্যবসায় যুক্ত তারা সাবধান হয়ে যান। ব্লাড কখনো দেওয়ার পরে কোনো পয়সা দেওয়া যায় না, গিফট দিতে হয়, স্বেচ্ছায় রক্তদান। আমি বারবার বলি, সরকারি রক্ত শিবিরে রক্ত দিন, কোনো অসুবিধা নেই। বেসরকারিতে দিলেন, কোনো পয়সার বিনিময়ে রক্তদান করবেন না, গিফটের বিনিময়ে করবেন না। ঔপচারিক খাবারের প্যাকেট দেওয়া সেটুকু নেবেন। যারা এইগুলো করেছে তাদের ব্লাড ব্যাংক বন্ধ হয়ে যাবে। এটা তো কড়া বার্তা, নিয়ম, ওটা বার্তা দিতে হবে। যারা আর বাকিরা যেন এটা না করে। অনেকেরই প্রশ্ন, রক্তের এই কারবারের রমরমা ব্যবসা হচ্ছে কি করে? কেন রক্তের এত চাহিদা? সেখান থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেই সব তথ্য জানবো। আমার সঙ্গে সরাসরি অভিজিৎ আছে। অভিজিৎ, অতনু, গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে 6টি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর সূত্রপাত হচ্ছে গত 23শে জুন, যখন প্রথম মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংকে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যায় এবং সেখান থেকেই তারা জানতে পারেন যে সেই মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংক প্রচন্ড দামি দামি উপহারের বিনিময়ে মিক্সার গ্রাইন্ডার, পেডেস্টাল ফ্যান থেকে শুরু করে বহু দামি উপহার, এমনকি টাকার বিনিময়েও তারা রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেছিল। এবং সেটা সেই রেজিস্টার মেলাতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়। এরপরেই ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, তারপরে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, তারপরে সিআইটি রোডের একটি বেসরকারি ব্লাড ব্যাংক। সেই সমস্ত জায়গাতেই হানা দিয়ে দেখা যায়, সেখানকার রেজিস্টার মিলিয়ে দেখা যায় যে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে সেখানকার বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে কোটি কোটি টাকায় রক্ত বিক্রি করা হয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন বহুজাতিক সংস্থা অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি তাদেরকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল রাজ্য জুড়ে অভিযান চলে। এবং সেখানেও যেটা উঠে এসেছে, গতকাল বেলেঘাটার যে বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও দেখা যাচ্ছে যে গত 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2787 ইউনিট লোহিত রক্তকণিকা
সেটা বাল্ক ট্রান্সফার করা হয়েছে অন্য রাজ্যে, অর্থাৎ যার মূল্য প্রায় 45 লাখ টাকা। এটা পুরোটাই করা হয়েছে স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে। এমনকি প্লাজমা বিক্রি করা হয়েছে বিভিন্ন বহুজাতিক সংস্থাকে 1,32,00,000 টাকায় জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে। পশ্চিম বর্ধমানের একটা ব্লাড ব্যাংকে যেখানে তল্লাশি চালানো হয়েছিল, সেই সময় দেখা গেছিল সেখানে একটি রক্ত বোঝাই করা গাড়ি এসেছিল। সেই গাড়িটি যখনই তল্লাশি হতে দেখতে পেয়ে দ্রুত সেই গাড়িটি পালিয়ে যায় এবং সেটা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পালিয়ে যায়, পুলিশ ধরতে অসমর্থ হয়। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে একটা বড় সড়ো চক্র কাজ করছে অতনু গোটা রাজ্য জুড়ে, এবং স্বাস্থ্য দপ্তর এই ঘুঘুর বাসা ভাঙতে চাইছে। এবং এই রক্ত নিয়ে, আমার আপনার দানের রক্ত, সেই রক্ত যাতে কোনোভাবেই এইভাবে বেআইনিভাবে বিক্রি করা না যায়, সেজন্য বদ্ধপরিকর রাজ্য স্বাস্থ্য দপ্তর, এবং সেই কারণেই এই অভিযান। এবং আগামী দিনে কোনো রকম বেআইনিভাবে এই রক্ত বিক্রি বরদাস্ত করা হবে না, সেটা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায়। সেই 7-এর দশক থেকে আমরা যদি দেখি আমাদের রাজ্যে এই রক্তদান শিবির বিভিন্ন জায়গায়, আর দেখা যাচ্ছে যে রক্তের কারবারে এখন রমরমা ব্যবসা। দানের রক্ত বিক্রি করা হচ্ছে, এবং রক্ত কিভাবে মিলছে? আলু পটলের টাকা দিলেই মিলছে রক্ত। রাজ্যের সীমায় আটকে নেই এই রক্ত বিক্রি, রক্ত রপ্তানি চলছে দেদার। ধরুন আমি আপনি রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি সমাজের কথা ভেবেই, যদি কেউ বিপদে পড়ে যান তাদের কথা ভেবেই, আর সেই রক্তই কিনা বিক্রি হচ্ছে ভিন রাজ্যে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা। আর এই বিক্রির কোনো তথ্য স্বাস্থ্য ভবনে কোথাও জমা হয়নি। অদ্ভুত ব্যাপার, কাগজপত্রের ঠিক নেই, রাজ্য কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো বালাই নেই, রক্তদাতার থেকেও বিক্রি হওয়া রক্তের পরিমাণ বেশি। কোনো অনুমতি ছাড়া কোটি কোটি টাকার প্লাজমা বিক্রি। তো এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল। এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল যে সেখানে গন্ডগোল আছে, এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেটেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে। এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে। এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের, মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে, তার মধ্যে বিস্তর গরমিল। কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা, আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায়, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে অভিযান চালানো হয়। নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম কি বলছে? সরকারি নিয়ম বলছে যে অতিরিক্ত রক্ত ভিন রাজ্যে যদি পাঠাতে হয় তাহলে কাউন্সিলের, ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া বিক্রি অসম্ভব, আর অনুমতি নিলে প্লাজমাও বিক্রি সম্ভব। কিন্তু সেই সব নিয়ম নীতি মানাই হয়নি। ব্লাড ব্যাংক মালিকরা গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলছেন।
এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু, ওরাও বলতে পারে আমরাও বলতে পারি। হ্যাঁ না, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল যে হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। সরকার উত্তর দেয়নি, তাই নাকি রক্ত বিক্রি করা হয়েছে। তবে দুর্নীতির খবর পেয়ে অ্যাকশনে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর। একসঙ্গে একাধিক জেলায় অভিযান শুরু হয়েছে। নজর কলকাতার 7টি বেসরকারি ব্লাড ব্যাংকে। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন, একটা রক্তদান শিবির করুন, যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গির। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো সেগুলো সেখন শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে। 114 নম্বর জাতীয় সড়ক দিয়ে একটা ম্যাটাডোর যাচ্ছে। টমেটো বোঝাই ম্যাটাডোর। ম্যাটাডোর গেল উল্টে, আর টমেটোর আড়াল থেকে বেরিয়ে এলো কয়লা। মানে সামনের দিকে টমেটো সাজানো ছিল আর ভিতরে কয়লা, মানে এইভাবে কয়লা পাচার হচ্ছিল। ভাগ্যিস টমেটোর গাড়িটা উল্টে গেল, ম্যাটাডোরটা উল্টে গেল, না হলে তো জানাই যেত না যে এইভাবে সামনে টমেটো সাজিয়ে রেখে তার পিছনে এত পরিমাণ কয়লা, এই কয়লা পাচার করা হচ্ছিল। কোথা থেকে আসছিল জানা গিয়েছে, কোথায় যাচ্ছিল এই ম্যাটাডোর জানা গিয়েছে। জানার চেষ্টা করবো। আমার সঙ্গে সরাসরি শরদিন্দু আছে। শরদিন্দু, অতনু, সেই পুষ্পা সিনেমায় যেমন গোপনে আড়ালে চন্দন কাঠ পাচার হচ্ছিল, ঠিক তেমনই যেন একটা ফিল্মি কায়দায় কয়লা পাচার দেখা গেল বর্ধমানের আউশ গ্রামে। এই যে বর্ধমান শিউড়ি রোডের ওপর দিয়ে ম্যাটাডোরটি বর্ধমানের দিকে যাচ্ছিল এবং পুষ্করের কাছে গোবিন্দপুরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ম্যাটাডোরটি রাস্তার পাশে নেমে যায়। এলাকার বাসিন্দারা তারা ছুটে এসে চালককে উদ্ধার করে এবং কৌতূহলবশত দেখতে যায় যে ম্যাটাডোরে কি আছে। আর তখনই দেখা যায় সামনে টমেটোর পাত্র এবং তারপরই তার ভেতরে দেখা যায় যে প্রচুর পরিমাণ কয়লা মজুদ রয়েছে এবং বাসিন্দারা মনে করছেন যে যেহেতু কয়লা পাচার আটকাতে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে, খুব কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই সামনে সবজি টমেটো রেখে তার আড়ালে কয়লা পাচার চলছিল। বিষয়টি তারা পুলিশকে জানায় এবং আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন কোথা থেকে এই কয়লা নিয়ে আসা হচ্ছিল, বর্ধমানের দিকে কোথায় সেই কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল, এর আগেও এই ঘটনা ঘটছে কিনা, শুধু কি এই গাড়িটি যুক্ত নাকি বিভিন্ন গাড়ি এভাবেই কয়লা পাচার হচ্ছে, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। সকালবেলায় মেয়েকে নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন দেখি যে একটা সবে মাত্র গাড়ি উল্টে গেছে এবং ড্রাইভার তার গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে উঠে আসার চেষ্টা করছে। ড্রাইভারের সেরকম কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বেরোয় হচ্ছে। বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে, কিন্তু আমরা সিনেমাতে দেখেছি। এটা সম্ভবত ভেদিয়া থেকে ঘুষকরা রোডে যাচ্ছিল। আন্তর্জাতিক মাদক পাচার চক্র, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আইএসএফ নেতা মহিদুল ইসলাম। পুলিশের জালে আইএসএফ নেতা মহিদুল ইসলাম। এই মহিদুল ইসলাম ভোটের আগে তৃণমূল থেকে আইএসএফ যোগ দিয়েছিলেন। সমীর আছে আমার সঙ্গে। সমীর, মহিদুল ইসলামকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? সমীর, শোনা যাচ্ছে? আইএসএফ নেতা মহিদুল ইসলাম আন্তর্জাতিক মাদক পাচার চক্রে জড়িত। এই মহিদুল ইসলাম ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছিলেন।
হাতিশালা 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম দফাদার ওরফে ঝন্টু কিভাবে জড়িত, কিভাবে তার নাম উঠে এলো জানবো। আমার সঙ্গে সমীর আছে সরাসরি। সমীর, বাহী গাড়ি পিকআপ ভ্যান সেটা পুলিশ আটক করে এবং সেই গাড়ির তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় 4,500 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। এটা বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে পরিকল্পনা করছে পুলিশ এবং এই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এদের মধ্যে একজনের বাড়ি মুলুট এখানে ত্রিপুলবেড়িয়ায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এই ঘটনায় আরো 2 জন জড়িত। করিমপুর থেকে গত 1 দিনকে রাতে তাদেরকে বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়। করিমপুর 2 জনকে কালকে আদালতে করা হয় এবং কালকে জিজ্ঞাসাবাদ করে এই মহিদুল ইসলাম দফাদারের নাম জানতে পারে এবং গতকাল বিকেলে 4টা থেকে তাকে আটক করা হয়। এরপরে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে রাতে থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পাঠানো হয়েছে। এই মহিদুল ইসলাম বিধানসভা নির্বাচনের আগে হাতিশালা 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তার স্ত্রী হাতিশালা 2 পঞ্চায়েতের প্রধান এবং তিনি নিজে পঞ্চায়েত মেম্বার। কিন্তু ভোটের আগে তিনি আইএসএফে যোগদান করেন এবং পরবর্তীকালে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিলেন। কিন্তু গতকাল সে অ্যারেস্ট হয় এবং আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক এমন কি করলেন যে তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠল, শুনুন। একজন শিক্ষক রাস্তা দিয়ে যখন যান, শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে আশপাশের মানুষের, অথচ একজন প্রধান শিক্ষক রাস্তা দিয়ে যাচ্ছেন আর তার চারপাশে যারা রয়েছেন তারা চোর বলছেন। কেন? কি অভিযোগ তার বিরুদ্ধে? প্রিয়ব্রত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, প্রধান শিক্ষক মানে একটা সম্মানের জায়গা, একটা শ্রদ্ধার জায়গা, সেখানে প্রধান শিক্ষক রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকে সবাই চোর বলছেন। কেন? কি অভিযোগ তার বিরুদ্ধে যে তাকে চোর শুনতে হচ্ছে? দেখো, বাঁকুড়া যে 2 নম্বর ব্লক এবং সেখানেরই বাকি হাই স্কুলের সাধন চন্দ্র পাল প্রধান শিক্ষক গত 22 সালে তিনি যোগদান করেছিলেন স্কুলে এবং তারপর থেকেই মিড ডে মিল, ছাত্রছাত্রীর ভর্তির যে অর্থ নেওয়া হয় সেই অর্থ এবং পাশাপাশি যে স্কুল ডেভেলপমেন্টের অর্থ যেটা শিক্ষা দপ্তর থেকে পাওয়া যায় সেই সব অর্থ তিনি অত্যাশ্রয় করেছেন এবং সেই টাকা প্রায় 20 থেকে 25 লক্ষ এমনটাই দাবি রয়েছে এবং স্থানীয় অভিভাবক থেকে স্থানীয় পরিচালন সমিতির সভাপতি সহ সকলেই কিন্তু অভিযোগ করছেন। এবং এই যে সাধন চন্দ্র পাল যার বিরুদ্ধে মূলত অভিযোগটা উঠছে, তিনি তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার জন্যই প্রভাব দেখিয়ে বারে বারে এই অভিযোগ ওঠার পরও তিনি কিন্তু ছাড় পেয়ে গিয়েছেন। এই অভিভাবকরা বারে বারে পরিচালন সমিতির সদস্যরা তারা বিভিন্নভাবে এসআইডিআই সহ থানাতেও অভিযোগ করেছেন, কিন্তু থানায় ডেকে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে এই ধরনের অভিযোগ যদি সাধন চন্দ্র পালের বিরুদ্ধে আনা হয় সেক্ষেত্রে বুমেরাং হতে পারে। ভয়ে তখন কিন্তু মানুষজন ছিটিয়ে থাকলেও পালাবদলের পরই কিন্তু এই যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এবার কিন্তু তদন্ত শুরু হয়েছে। শিক্ষক মহাশয় তিনি অবশ্য মানতে চাননি যে ঘটনা ঘটেছে, যে ঘটনা দাবি তোলা হচ্ছে, যে ঘটনার অভিযোগ তোলা হচ্ছে তিনি সত্যতা বিচার করেনি। প্রধান শিক্ষক তদন্ত হলে বিচার হবে। তাকে চোর বলা হচ্ছে, কি বলছেন প্রধান শিক্ষক শুনুন। অভিযোগ চলছে, ইনকোয়ারি চলছে, আমরা দেখছি। আমাদের মাস্টারমশাইরা করেছিলেন, মাস্টারমশাই কি করে গত স্বার্থে বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন, শিক্ষকরাই করেছেন, শিক্ষক চিন্ময় দাস এবং এগুলো আমার অফিসাররা তদন্ত করছে। আমি বলে দিচ্ছি, তদন্ত না হলে কিছু বলা যাবে না। স্থানীয় বিধায়ক তিনি বলেছেন যে টাকা যা নিয়েছেন তহবিল থেকে সব ফেরত দিতে হবে। মাস্টারমশাই, হেডমাস্টারমশাইয়ের সৌজন্যে এবং অন্যান্য আরও 2-4 জন আছেন তাদের সৌজন্যে কিছু স্কুলের দুর্নীতি, চাল ডাল, হাবিজাবি, মিড ডে মিল এবং অন্যান্য যে ফান্ডের পয়সা আছে যে সব ট্রাইবেল ছেলেরা পায় এবং অন্যান্য যারা সহযোগিতা হয়, দুর্নীতি হয়েছে। উনি স্বীকারও করেছেন। আমরা ওনাকে বলছি যে স্কুলের স্বার্থে আপনি সেটা দিয়ে নিজের সম্মানটা ঠিক করুন। আর 2.5 বছর চাকরি আছে, আগামী দিনে যাতে টেনশন বিষয়ে যাতে আপনার মানে বিরোধিতা না হয়, সেই জায়গায় না পৌঁছায়, আপনি এটা দেখুন। অসমের ছবি দেখতে হবে, তার কারণ অসমে
বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অসমের বিভিন্ন জায়গার ছবি আমরা যদি দেখি তাহলে দেখব এক ভয়ঙ্কর পরিস্থিতি অসমে। গত 24 ঘন্টায় আরও মৃত্যু। এখনও পর্যন্ত যা অসম থেকে খবর পাওয়া যাচ্ছে তাতে 75 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিবসাগর আর চড়াইদেওয়ে। দেখুন, গাড়ি জলের সঙ্গে এসেছে, কাদা এসে পুরো গাড়ি বাড়ি সবই কাদার মধ্যে ঢুকে গিয়েছে। শিবসাগরের মতো এই একই অবস্থা চড়াইদেওয়ে। উপর থেকে দেখলে একরকম ধ্বংসস্তূপ, ঠিক কোথায় যে জনবসতি ছিল কোনো চিহ্নই মিলছে না। একরকম জীবনের ঝুঁকি নিয়ে এই গ্রাউন্ড জিরোতে নিউজ 18-এর প্রতিনিধি। বাড়ি গাড়ি প্রায় সবই জলের তলায়। জল একটু একটু সরলে দেখা যাচ্ছে কাদা, সেই কাদার মধ্যেই একরকম গেঁথে রয়েছে সবকিছু। ভয়ঙ্কর এক পরিস্থিতি এমনই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী কথা বলেন যে এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করা যায়। এখান থেকে খবর কভার করাও যথেষ্ট ঝুঁকির কাজ। সেরকম ঝুঁকি নিয়েই গ্রাউন্ড জিরো থেকে নিউজ 18-এর প্রতিনিধি সে ভয়ঙ্কর ছবি তুলে আনলেন। কি অবস্থা! हम लोग का गांव में 6 नाव है, टोटल 6 नाव ही हम लोग पाँच गांव को हम लोगों ने बचाया बाढ़ से। अगर हम लोग नहीं बचाते, नाव नहीं रहता तो शमशान बन जाता। और मैं ये बोलना चाहूँगा कि हर घर में हर बच्चा को स्विमिंग सिखाइए। अगर एक बच्चा स्विमिंग सीखता है तो वो 10 लोग को बचाएगा। ভয়ঙ্কর পরিস্থিতি অসমের। আর এদিকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে ছত্তিশগড়ের নাগাড়ে বৃষ্টিতে একরকম বানভাসী পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, রাস্তা, চাষের জমি সব জলের তলায়। বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন। ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় বানভাসী মানুষদের উদ্ধারের কাজ শুরু হয়েছে, তবে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
হিসেব করে দেখা যাচ্ছে যে কোথায় যে রাস্তা তা খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। সেক্ষেত্রে বোটে করে, কখনো হেলিকপ্টারে চেষ্টা করা হচ্ছে যারা যারা আটকে পড়েছেন তাদের কাছে অন্তত ত্রাণ যাতে পৌঁছে দেওয়া যায়, তাদের যাতে বিপদের থেকে বার করে নিয়ে আসা যায়, অন্তত সেফ কোনো জায়গায় আনা যায়, রিলিফ সেন্টারে যদি আনা যায়।